আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো ইপিলেপসি নিয়ে। ইপিলেপসি নিয়ে কথা বলবো এই কারণে যে ইপিলেপসিটা আমাদের অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু বা স্পেশাল শিশুদের মধ্যে ইপিলেপসিটা হলো সবচেয়ে মারাত্মক একটা মেডিকেল কন্ডিশন, একটা নিউরোলজিক্যাল একটা কন্ডিশন, হ্যাঁ, একটা ডিসঅর্ডার, যেটার ফলে দেখা গেছে যে অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু বা স্পেশাল শিশুদের যখনই এটার পাশাপাশি এই ইপিলেপসিটা থাকে তখন তাদের জীবনটা অনেক কষ্টকর হয়ে ওঠে এবং তাদের ডেভেলপমেন্টগুলো অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয় এবং সেই শিশুগুলো কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে যে সামনের দিকে এগিয়ে যেতে তারা বাধাপ্রাপ্ত হয় এবং আগাতে পারতেছে না, হ্যাঁ, এই ইপিলেপসির কারণে এবং দেখা গেছে যে অনেক শিশু অনেক ভালো করছে, অনেক ভালো করতেছে, হঠাৎ করে দেখা গেছে যে এই হঠাৎ করে খিঁচুনি হওয়াতে সে সব কিছু ভুলে গেছে, ভুলে একদম সে বিছানায় চলে গেছে। এমনও শিশু আছে যে নর্মাল স্কুলে চলে গেছে, নর্মাল স্কুলে গিয়ে ভালো করতেছে, ক্লাস 5-6 উঠে গেছে, ক্লাস 7-8 পড়তেছে, হঠাৎ করে তার ইপিলেপসির কারণে সে আবার একদম বিছানায় চলে গেছে। এটা স্বাভাবিক এবং স্পেশাল যে কারোই হতে পারে এপিলেপসিটা। তো এই এপিলেপসিটা নিয়ে আসুন কথা বলি। ভিডিওটা বড় হতে পারে, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে অনেক ইনফরমেশন থাকবে ইনশাআল্লাহ। এপিলেপসি নিয়ে কথা বলার আগে প্রথমে বলবো সিজারটা কি, খিঁচুনিটা। হ্যাঁ, খিঁচুনিটা হলো একটা অ্যাটিপিক্যাল একটা ব্রেনের একটা অ্যাক্টিভিটি, যে আমাদের মস্তিষ্কের একটা অ্যাবনর্মাল একটা অ্যাক্টিভিটিস হলো খিঁচুনিটা একটা বৈদ্যুতিক ক্রিয়াকলাপ, হঠাৎ করে একটা বৈদ্যুতির মতো একটা স্পার্ক করে, হ্যাঁ, এটা অত্যাধিক বৃদ্ধি পায় যে মস্তিষ্কের যে কোনো একটা অংশের সাথে এটা জড়িত, এটার সাথে এটার উপরে বেস করে আসলে তার উপসর্গগুলো তৈরি হয়, যেমন আনকন্ট্রোল শেকিং, হঠাৎ করে সারা শরীর হঠাৎ করে শেক করা শুরু করলো, হ্যাঁ, সোভারিং শেক করা শুরু করলো, মাসেল কন্ট্রাক্ট হওয়া শুরু করলো, একদম শক্ত হয়ে গেল, বা মাসেল একদম রিল্যাক্স, মানে একদম লেতে হয়ে গেছে, হ্যাঁ, হাঁটতেই পারতেছে না, সাথে সাথে পড়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, ইনভলেন্টারি অ্যাকশন শুরু হয়ে যাবে, জার্কিং শুরু হয়ে যাবে, হ্যাঁ, আনকন্ট্রোল বা কন্ট্রাকশন শুরু হয়ে যাবে, খিঁচুনি। তো এই ধরনের জিনিসটা হলো সিজার, হ্যাঁ, এটা একটা মস্তিষ্কের একটা বৈদ্যুতিক একটা ক্রিয়াকলাপ, হঠাৎ করে হয়, এটা হলো সিজার। আর কনভালশনটা কি? কনভালশনটা হলো যে এই সিজারেরই এটা একটা প্রকার, একটা প্রকারভেদ, হ্যাঁ, এই যে সিজারের একটা প্রকারভেদ হলো, এটা একটা প্রকার, এবং খিঁচুনি বা ফাইব্রাল কনভাকশন, যেমন ইনফেকশনের সাথে, এটার সাথে ইনফেকশন জড়িত, কোনো কারণে যদি বাচ্চার অনেক ইনফেকশন থাকে ভিতরে, যদি কোনো রোগ থেকে থাকতো তার, বা প্রচুর জ্বর শুরু হয়েছে, জ্বর থেকে কিন্তু এই জিনিসটা বেশি হয়। সাধারণত 6 মাস থেকে 6 বছর বয়সে শিশুদের জন্য এই কনভালশনটা হতে পারে, জ্বর হলে তার ভিতরে এই কনভালশনটা হয়ে থাকে, যে হাত পা কাঁপানি শুরু হয়ে থাকে, হ্যাঁ। তো এই জিনিসটা কিন্তু কনভার্সন হয়, এটা জ্বরের সাথে বা হঠাৎ করে কোনো একটা ক্রনিক কোনো রোগ টোগ থাকলে সেটার সাথে এটা জড়িত হতে পারে। আচ্ছা, এবার আসেন এপিলেপসিটা আসলে কি? এপিলেপসির বাংলা যেটা হলো যে মৃগী রোগ, আমাদের দেশে যেটা বলা হয় মৃগী রোগ, এটা একটা স্নায়বিক সমস্যা, এটা কিন্তু কোনো রোগ না, হ্যাঁ, এটা একটা ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল একটা ডিসঅর্ডার, হ্যাঁ, এটা একটা ডিসঅর্ডার নিউরোলজিক্যাল, হ্যাঁ, নিউরোলজিক্যাল কেন? কারণ এটা মস্তিষ্কের সাথে জড়িত, ব্রেনের সাথে জড়িত, হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে জড়িত থাকে। আমাদের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের জটিলতাজনিত সমস্যাকে নর্মালি এপিলেপসি আমরা বলে থাকি। আমাদের যে মস্তিষ্কটা আমাদের লক্ষ লক্ষ বিলিয়ন, যেমন বলা হয়ে থাকে যে 100 বিলিয়ন নিউরন দিয়ে, নিউরন যেটাকে বলি সেল কোষ দিয়ে আমাদের মস্তিষ্কটা গঠিত হয়ে থাকে, হ্যাঁ, এগুলাকে নিউরন নামে পরিচিত, এগুলাকে আমরা কি বলি? নিউরন বলি। যে এই নিউরনগুলো, যে মস্তিষ্কের যে সেলগুলা বা কোষগুলো আছে, এগুলা স্নায়ু শরীরের সব কয়টি অংশে অবিরাম, মানে এর মাধ্যমে কী করে আমাদের শরীরে যত অংশ আছে অবিরাম সে বিদ্যুৎ প্রবাহ পাঠায়, মানে সংকেত পাঠায়, বিভিন্ন ধরনের সংকেত পাঠায়, সেই অনুযায়ী কিন্তু আমাদের শরীরটা কাজ করে ব্রেনের ভিতরে, হ্যাঁ, স্নায়ুতন্ত্রের মাধ্যমে সে ব্রেনে বিভিন্ন জায়গায় সংকেতগুলো পাঠাচ্ছে, শরীরে পাঠাচ্ছে, ইনফরমেশন কালেক্ট করতেছে, ইনফরমেশন দিচ্ছে, এই নিউরনের কাজ কিন্তু এগুলা, হ্যাঁ। আচ্ছা, কিন্তু নিউরন হঠাৎ করে কি হয়, অতিরিক্ত বা অস্বাভাবিক বৈদ্যুতিক সংকেত পাঠানো শুরু করে, হঠাৎ করে, হ্যাঁ, পাঠানো শুরু করে, এবং স্নায়ুকোষের মধ্যে স্বাভাবিক কার্যকলাপ এর ফলে বাধাগ্রস্ত হয় এবং ফলে তার আচরণের পরিবর্তন হতে পারে। তো এই জিনিসটা হলো প্রাথমিকভাবে এপিলেপসির একটা কারণ। বা শিশুদের খিঁচুনির লক্ষণগুলো কীরকম হয়, এবার চলুন একটু দেখি। একটা শিশুর খিঁচুনি বয়স্কদের খিঁচুনির মধ্যে অনেক পার্থক্য থাকে। যেমন শিশুর ক্ষেত্রে খিঁচুনিটা হবে ছোটো একটা ঝাঁকুনি দেবে, এভাবে একটা হঠাৎ করে একটা ঝাঁকুনি দিবে, এতে শিশুর কী হবে, হাঁটা চলার সমস্যা হবে, হাঁটতে গেলে পড়ে যাবে, বা বসে আছে একটু শেক করতেছে, বা এরকম করতেছে, এরকম কাঁপুনির মতো আর কি,
হ্যাঁ, এটা শিশুদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। কথা বলা হঠাৎ করে বন্ধ করে দিবে, যে বাচ্চাটা কথা বলতো হঠাৎ করে কেন কথা বলা বন্ধ করে দিয়েছে, এই ধরনের কিছু হতে পারে। কথা বলা হঠাৎ করে বন্ধ করে দিতে পারে। তার এর ফলে দেখা গেছে যে তার জ্ঞান এবং বুদ্ধিতে সমস্যা হতে পারে। এই ধরনের জিনিসগুলো কিন্তু তার ভিতরে স্বাভাবিকভাবেই হয়ে থাকে। তারপর শরীর জুড়ে একটা ঝাঁকুনি তৈরি হয়ে থাকে, শরীর জুড়ে তার এক অংশে ঝাঁকুনি হতে পারে। এমনও হতে পারে যে তার শরীর দুই অংশ না হয়ে এক অংশ খালি ঝাঁকুনি হবে, এক অংশ ঝাঁকুনি হতে পারে। তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যেতে পারে, শিশুটা বমি করতে পারে। তার মুখ দিয়ে লালা পড়া শুরু হইতে পারে, হ্যাঁ, মুখ দিয়ে লালা পড়তে পারে, ঘন ঘন অমনোযোগী হয়ে যেতে পারে। এটাও কিন্তু এই শিশুদের খিঁচুনির একটা লক্ষণ, যে ঘন ঘন অমনোযোগী হয়ে যাবে, মানে খালি অ্যাটেনশন হারিয়ে ফেলবে, কাজ করতেছে অ্যাটেনশন ফেল ফেল করে তাকায় থাকবে, চোখ এরকম বড় বড় করে তাকায় থাকবে, মানে মানে কি হচ্ছে না হচ্ছে কিছুই সে বুঝতে পারতেছে না, এরকম ফেল করে তাকায় থাকা। হাত ও মুখের অস্বাভাবিক একটা নড়াচড়া শুরু হবে, মানে অস্বাভাবিক একটা নাড়াচাড়া, এরকম এরকম ধরনের বিভিন্ন ধরনের একটু অস্বাভাবিক নাড়াচাড়া। এগুলা আপনাদের বুঝে নিতে হবে, আসলে বুঝে নিতে হবে। হ্যাঁ, কিছু আছে, এগুলো হলো এক্সটার্নাল ইপিলেপসিগুলো বা খিঁচুনিগুলো আসলে বাইরে থেকে বোঝা যায়, সিজার মানে এই যে মৃগী রোগটা, কিন্তু ইন্টারনাল যখন থাকে তখন কিন্তু সেটা বোঝা যায় না। আচ্ছা, তাহলে চলুন। তো এই কাঁপুনিগুলা হতে পারে, মুখ বাঁকা হয়ে যেতে পারে, লালা পড়তে পারে, মুখ দিয়ে লালা পড়তে পারে, চোখের পাতা স্থির হয়ে যাবে, পাতা নড়াচড়া করবে না, একদম নড়াচড়া করবে না, এই যে বললাম ফেল করে তাকিয়ে থাকবে। হ্যাঁ, এগুলো হলো প্রাথমিকভাবে শিশুর ক্ষেত্রে ইপিলেপসির কিছু লক্ষণ। ইপিলেপসির অনেক প্রকারভেদ আছে। প্রাথমিকভাবে আমরা যেটাকে বলি আংশিক খিঁচুনি বা সাধারণ খিঁচুনি। আংশিক খিঁচুনিটা সাধারণ এবং জটিল দুই ধরনের হতে পারে, বা এটাকে আমরা বলি ফোকালেপসি। হ্যাঁ, ফোকালেপসি এটা হতে পারে যদি মস্তিষ্কের একটি অংশ বা বিভাগের হঠাৎ করে অতিরিক্ত বা অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ শুরু হয়, তখন তাকে আংশিক খিঁচুনি বলি। মানে একটা অংশে যদি হঠাৎ করে খিঁচুনি শুরু হয়, মস্তিষ্কের সব অংশ না, কারণ আমরা জানি যে আমাদের মস্তিষ্ক কি ভাগ আছে, অনেকগুলা লোব আছে, অনেকগুলা, এই যে দুইটা হেমিস্ফিয়ার না, রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার, আমাদের ব্রেনটা তো দুইটা ভাগ। হ্যাঁ, এটার আবার অনেকগুলো লোব আছে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব। তো এই লোবগুলা, এই যে বিভিন্ন লোবগুলা, যে কোনো একটাতে যদি খিঁচুনি হয় তাহলে সেটাকে বলি আমরা আংশিক খিঁচুনি। এবং যেখানে খিঁচুনিটা হবে এবং ওই যে লুপটা যে জিনিসগুলো কন্ট্রোল করে সেই জায়গাটাতেই খিঁচুনিটা বেশি হবে, ঠিক আছে, এবং সেখানেই ক্ষতিগ্রস্ত বেশি হবে। আচ্ছা, এটা একটা গেল। আর সাধারণ খিঁচুনিটা এটা মস্তিষ্কব্যাপী হয়ে থাকে, এটা সারা শরীরে হয়ে থাকে। হ্যাঁ, সারা শরীরে এই খিঁচুনিটা হয়, তাকে সাধারণ খিঁচুনি বলে। হ্যাঁ, অফসেস খিঁচুনি আছে, এক্ষেত্রে রুগী দেখা যাচ্ছে যে ফেল করে তাকিয়ে থাকে, অফসেস খিঁচুনি, এভাবে তাকিয়ে থাকবে। হ্যাঁ, বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, আচ্ছা, খিঁচুনি হঠাৎ শুরু হয় এবং হঠাৎই শেষ হয়ে যায়, এটা হঠাৎ করেই শুরু হয় এবং হঠাৎই শেষ হয়ে যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, রুগীর সচেতনতা লোপ পায়, এর ফলে দেখা গেছে যে রুগীর যে সচেতন সেটা লোপ পায়। এই অবস্থা 10 সেকেন্ডের কম হতে পারে, 10 সেকেন্ডের কমও হতে পারে, দিনে অসংখ্যবার হতে পারে খিঁচুনিটা। হ্যাঁ, শিশুদের কিন্তু খিঁচুনিটা একটু বেশি হয়, মনে রাখবেন। হ্যাঁ, তো এটা একটা জিনিস। আরেকটা হলো যে ক্রনিক একটা খিঁচুনি, এটা হলো যে হঠাৎ করে চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে পড়ে যাবে, হঠাৎ করে আ করে অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ, এটা হলো ক্রনিক একটা খিঁচুনি। এটা মাংসপেশি শক্ত হয়ে যায়, একদম শক্ত হয়ে যায়, মাংসপেশি টাইট হয়ে যায়, সারা শরীর খিঁচতে থাকে, নাক মুখ এগুলো দিয়ে ফেনা বের হইতে থাকে, নাক দিয়ে পানি বের হইতে থাকে, মুখ দিয়ে ফেনা বের হইতে থাকে। এই জিনিসটা আসলে ক্রনিক খিঁচুনির মধ্যে এই জিনিসটা দেখা যায়। জিহ্বা কেটে অনেক সময় জিহ্বায় দাঁত লেগে যেতে পারে, হ্যাঁ, রক্ত বের হয়ে যেতে পারে, কাপড়ে প্রস্রাব পায়খানা করে দিতে পারে। হ্যাঁ, এই খিঁচুনিটা কিন্তু 5 থেকে 7 মিনিট পর্যন্ত চলতে পারে। হ্যাঁ, জ্ঞান ফিরে এলেও সে ফেল করে তাকিয়ে থাকবে। হ্যাঁ, তার মানে এরপরে সে ঘুমায় যাবে আস্তে করে। ঘুম থেকে সে 15 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সে ঘুমাতে পারে। ঘুম থেকে উঠে সে কমপ্লেন করতে পারে, আমার মাথাটা ব্যথা করতেছে, আমার শরীরটা ব্যথা করতেছে, শরীরটা দুর্বল লাগতেছে, এই ধরনের কমপ্লেন করতে পারে। তখনই বুঝবেন যে তার খিঁচুনি হয়েছে, এই জিনিসগুলো আর কি। আর অ্যাটনিক খিঁচুনিটাকে হঠাৎ মাটিতে সে পড়ে যাবে, মাংসপেশি শিথিল হয়ে যাবে, অ্যাটনিকটা। হ্যাঁ, অ্যাটনিকটা একদম শীতল হয়ে যাবে, সে বসতেই পারবে না, সে একদম পড়ে যাবে, কারণ তার শরীরে কোনো ধরনের টোন থাকবে না। আচ্ছা, মাইক্লোনিক একটা খিঁচুনি আছে। এই খিঁচুনিটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যেটা হাত পা বা দেহের কোনো একটা অংশে হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠবে একসাথে, এবং শরীরের মাংসপেশিগুলো আকস্মাত সে ঝাঁকুনির ফলে হঠাৎ করে হাত পা ছোড়া শুরু করবে, এইভাবে হাত পা ছোড়া শুরু করবে। তো এই ধরনের খিঁচুনিটা হলো মায়োক্লোনিক খিঁচুনি। তো মায়োক্লোনিক খিঁচুনিটা, তো এতক্ষণ আমরা জানলাম যে খিঁচুনিগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা বোঝা গেল। তার মানে খিঁচুনিটা একরকম না। তো সেটা ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন পরীক্ষা আছে। আমরা পরীক্ষাগুলো কী ধরনের পরীক্ষা করতে হবে, কীভাবে জানবো, সেটা আমরা ইনশাআল্লাহ জানবো।
এবার আসেন যে এটার কারণটা কি আসলে, যে স্যার এটার কারণটা কি। আমি যেহেতু পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট, আমি শুধু শিশুদের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, হ্যাঁ, বড়দেরটা নিয়ে না। শুধু শিশুদের ক্ষেত্রে দেখা গেছে যে এই কারণটা আসলে প্রকৃত কারণটা জানা যায়নি, প্রকৃত যে কারণটা জানা যায়নি। কয়েকটা কারণ, প্রধান কারণের মধ্যে জিনগত কারণ আছে, হ্যাঁ, যেমন ফ্যামিলিগত হিস্টোরি থাকতে পারে, তার মধ্যে বংশগত কারণ থাকতে পারে, জন্মগত সমস্যা থাকতে পারে, তার মাথায় আঘাত পেতে পারে বাচ্চাটা, ইনফেকশন হতে পারে, গর্ভাবস্থায় মা যদি কোনো ইনফেকশন থাকে মার ভিতরে, অতিরিক্ত জ্বর হলে জন্মের পরে অতিরিক্ত জ্বর, হ্যাঁ, পরিবারের কারো যদি এটা থাকে পরবর্তীতে অন্যদের হতে পারে, জন্মের পরে দেরিতে যদি সে কান্না করে, জন্মের পরে অনেক বাচ্চা আছে দেরিতে কান্না করে, তারও হতে পারে, জন্মের যে ত্রুটিগুলোতে যদি থাকে, শিশু যদি নর্মালি 1 কেজি বা 1.5 কেজি ওজনের হয়ে থাকে, তখন ওইসব শিশুদের মধ্যে এপিলেপসি হওয়ার প্রবণতা থাকে, গবেষণায় দেখা গেছে। আচ্ছা, তো এই ওজনের শিশুদের মধ্যে হতে পারে, পুষ্টির অভাব হলে হতে পারে, হ্যাঁ, মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে, হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া যদি থাকে, জন্ডিস, জন্মের পর যদি জন্ডিস হয় সেক্ষেত্রে হয়তো বা শিশুর এপিলেপসি হতে পারে, মস্তিষ্কের গঠনগত বৃদ্ধি যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, বা কোনো জীবাণু যদি মস্তিষ্কে চলে যেতে পারে, সে কারণে সংক্রমিত হয়, সে কারণে কিন্তু খিঁচুনি হতে পারে, মস্তিষ্ক রক্তনালী যদি শুরু হয়ে যায়, আস্তে আস্তে বাধাগ্রস্ত হয়, সেই কারণে হতে পারে। তবে বংশগত এবং জেনেটিক কারণে 30 থেকে 40% বলা হচ্ছে যে বংশগত এবং জেনেটিক কারণে বাচ্চাদের এপিলেপসি হয়ে থাকে। এটা একটা জিনিস। আরেকটা যে জিনিসটা হলো করণীয় যে জিনিসটা যেটা আমরা বলি যে সব কিছু নিয়ে কিন্তু 2 থেকে 5 মিনিটের মধ্যে এটা কিন্তু বন্ধ হয়ে যায়, এটা একটা জিনিস। তো শিশুকে এই সময় যেটা কি করতে হবে, শিশুকে এই সময় একপাশে আপনি চাইলে শোয়ায় রাখতে পারেন। শিশুকে কি করবেন, সবসময় শোয়ায় রাখবেন, হ্যাঁ, শিশুকে আপনারা শোয়ায় রাখবেন, বিছানাতে একপাশে শোয়ায় রাখবেন, একপাশে মানে যে কোনো একপাশে, বিশেষ করে ডান পাশে একপাশে শোয়ায় রাখবেন, শ্বাসনালীটা যেন খোলা রাখে, হ্যাঁ, জামা কাপড়গুলো একটু টাইট থাকলে শিথিল করে দিবেন, মেডিকেল অ্যাটেনশন অবশ্যই নেবেন, শিশু যদি আগে ইপিলেপসি মেডিসিন খেয়ে থাকে মেডিসিনগুলো নেবেন, হ্যাঁ, এটা একটা করতে পারেন। বা জ্বরের পরে যদি খিঁচুনি হয় তাহলে অবশ্যই নর্মালি দেখা গেছে যে প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে, বা সিডিল জাতীয় জিনিসগুলো ওদের পায়খানা রাস্তায় ডায়াজিপামটা ওইটা দেওয়া হয় থাকে, এটা অবশ্যই আপনারা ডক্টরের কাছ থেকে জেনে নেবেন। আচ্ছা, ইপিলেপসি কিন্তু ছোঁয়াচে না, এটা কিন্তু কোনো ছোঁয়াচে কোনো রোগ না, এটা এমন না যে একজনের হইলে আরেকজনের হবে, বংশগত সেটা আলাদা জিনিস, হ্যাঁ, ছোঁয়াচে আলাদা জিনিস। আচ্ছা, তো এই ধরনের জিনিসগুলো হতে পারে ইপিলেপসির ক্ষেত্রে। আর কী ধরনের সমস্যা হয় শিশুদের ইপিলেপসি হলে, যে ধরনের সমস্যা, প্রথম যে সমস্যাগুলো হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো স্পিচ ডিলে হবে, শিশুর ভাষা বিকাশটা হবে না, শিশুর হাঁটাচলা দেরিতে হবে, শিশুর বুদ্ধি বিকাশটা বাধাগ্রস্ত হবে, শিশুর বুদ্ধি বিকাশ হবে না, হ্যাঁ, বুদ্ধি কমে যাবে, শিশুর বুদ্ধি বিকাশ হবে না, শিশুর আচরণের সমস্যা হবে, শিশুর লাইফ স্কিলের যে কাজগুলো আছে, যে তার দৈনন্দিন জীবনে যে কাজগুলো আছে সেই কাজগুলো সে শিখতে দেরি হবে, ইভেন লেখাপড়াতেও শিশুর অনেক সমস্যা হবে, এই জিনিসগুলো শিশুর হতে পারে। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো শিশুর ক্ষেত্রে হতে পারে। তবে যেটা হলো যে প্রথম যে পরীক্ষাটা, এবার আসে পরীক্ষা, এক্সামিনেশনটাকে ফার্স্ট যে এক্সামিনেশনটা সেটা হলো অবজারভেশন। বাবা এবং মা, ফ্যামিলির মেম্বারদের অবশ্যই মনোযোগ সহকারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, শিশুকে অবজার্ভ করতে হবে প্রথম দিকে, যে আমার যে বিশেষ শিশুটা, আমার যে অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশু, এই শিশুটার কি আসলে ইপিলেপসি আছে কি নাই, ইন্টারনাল বা এক্সটার্নাল দুটোই খুব মনোযোগ সহকারে এই সিমটমগুলো খেয়াল রাখতে হবে। তারপরে যে পরীক্ষাটা কি, অবজারভেশন করে। দ্বিতীয় যেটা হলো সেটা হলো ইইজি, ইলেকট্রো এনসেফালোগ্রাম। কী হলো এটা, সেটা হলো ইলেকট্রো এনসেফালোগ্রাম, হ্যাঁ, এই টেস্টটা কিন্তু করা হয়ে থাকে। তারপরে এমআরআই করা হয়ে থাকে, সিটি স্ক্যান করা হয়ে থাকে, এই জিনিসগুলো কিন্তু করা হয়ে থাকে। অনেক সময় ব্লাড টেস্টও করা হয়ে থাকে, শিশুদের ব্লাড টেস্টটা করা হয়ে থাকে, রক্তে ইউরিয়া বেড়ে গেলেও অনেক সময় খিঁচুনি হতে পারে, তো অনেক সময় ইউরিয়া টেস্টটা কিন্তু অনেক সময় করা হয়ে থাকে, এই জিনিসটা একটা করবেন। তারপরে অবশ্যই কী পরামর্শ, এবার আসেন পরামর্শটা। প্রথম যে পরামর্শটা সেটা হলো অবশ্যই শান্ত থাকতে হবে, কোনোভাবেই অস্থির অধৈর্য হওয়া যাবে না, হ্যাঁ, কারণ আপনি বাবা মা, আপনারা যদি শান্ত না থাকেন তাহলে বাচ্চা আরও খারাপ অবস্থায় চলে যাবে, হ্যাঁ, কখনোই এবং কী করে, কখনোই নদী, সুইমিং পুল বা পানি এগুলাতে একা ছেড়ে দেবেন না, আগুনের কাছে একা ছেড়ে দেবেন না, এগুলা ব্রেনে যেহেতু এমনি ইলেকট্রিক্যাল স্টিমুলেশন বেশি হয়, এই পানি, আগুন এগুলো কী করে ইলেকট্রিক্যাল স্টিমুলেশনকে আরও বাড়িয়ে দেয়, আসলে এগুলা টানে না, হ্যাঁ, এটা একটা ভ্রান্ত ধারণা, এটা একটা কুসংস্কার। এর ফলে কী হয়, শিশুর মধ্যে দেখা গেছে যে এই ইলেকট্রিক্যাল এই সমস্যাগুলো বেড়ে যায়, যার ফলে দেখা গেছে যে তার অক্সিজেন সাপ্লাই কমে যায় এবং তার খিঁচুনিটা উঠে যেতে পারে তখন। এই যে জিনিসটা
এই কারণে করতে হতে পারে। আবার আরেকটা যেটা পরামর্শ হলো যে বলে অনেক সময় বলা হয় যে শক্ত করে ধরে রাখবেন, আবার অনেক সময় বলা হয় স্বাভাবিকভাবে ধরে রাখবেন, কিন্তু কখনোই মুখ বন্ধ হয়ে গেলে মুখ কোনোভাবে জোর করে করানোর চেষ্টা করবেন না, দয়া করে এটা করবেন না। এটাতে শিশুর ক্ষতি হতে পারে, শিশুর মুখে ক্ষতি হতে পারে, ভেঙে যেতে পারে, এই জিনিসটা করবেন না। হ্যাঁ, এইটা একটা জিনিস। তারপর হলো ঘূর্ণায়মান যে ভারী বস্তু, যেমন ফ্যান, তারপরে এই যে গাড়ির চাকা বা সাইকেল জাতীয় জিনিস, এই ধরনের কাজগুলো একটু কম করাবেন। হ্যাঁ, অবশ্যই সুপারভিশনে এই কাজগুলো করাবেন। একাকী রাস্তা পার হতে দিবেন না। একাকী রাস্তা পার হতে গেলেও কিন্তু অনেক সময় গাড়ি দেখে দেখে কিন্তু অনেক সময় বাচ্চাগুলা এই খিঁচুনি উঠে যেতে পারে। হ্যাঁ, তারপর দোলনা, বেশি দোলনা করা বেশি দেওয়া যাবে না, কোনোভাবেই বেশি দোলনা করতে দেওয়া যাবে না, বেশি দৌড়াদৌড়ি করতে যাওয়া যাবে না। তারপরে র্যাপিং, কম্বল দিয়ে র্যাপিং থেরাপি কোনোভাবেই করা যাবে না, একদম নিষেধ, একদম নিষেধ, করা যাবে না। অবশ্যই ওদের থেরাপিগুলো হইতে হবে, বা ওদের যে ফিজিক্যাল যে কাজগুলো বা থেরাপিগুলো অবশ্যই কোনো অভিজ্ঞ থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, আপনি নর্মাল স্কুলের থেরাপির মতো করে ওকে থেরাপি দিলে হবে না, এই জিনিসগুলো। এবং অবশ্যই যেটা করবেন, এই মৃগী রোগের বা ইপিলেপসি যে আছে, শিশুর গায়ে শরীরে একটা কার্ড রাখার ব্যবস্থা করুন। যখনই বাইরে বের হবেন ওর পকেটে বা প্যান্টের পকেটে যেন একটা কার্ড থাকে যে ওর মৃগী রোগ আছে, এবং মৃগী রোগের কিছু জিনিস লিখে রাখবেন যে ওকে হলে ওকে কী ব্যবস্থা নিতে হয়, সেটাও যেন কার্ডের মধ্যে একটু লেখা থাকে, যেন ইনকেস যেন স্কুল এই ব্যবস্থাটা নিতে পারে। এবং অবশ্যই আপনারা স্কুল বা যেখানেই যাবেন সেখানে যেন তারা জানে যে শিশুটার এই ইয়াটা আছে, গোপন রাখবেন না, বিশেষ করে স্কুলে অবশ্যই গোপন রাখবেন না। হ্যাঁ, কারণ বিশেষ করে এই সমস্যাগুলো কিন্তু স্কুল বা বাসায় এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকবে। স্কুল যদি না জানে, তারা কিন্তু হঠাৎ করে বাচ্চাটাকে কঠিন একটা এক্সারসাইজ করায় ফেলবে, বাচ্চা খিচুনি উঠে যাবে, বাচ্চা কিন্তু রিক্সে চলে যাবে মেডিকেল ইয়াতে, এটা একটা জিনিস। আচ্ছা, মেডিকেল ট্রিটমেন্টটা পেলে খুবই ভালো, কুসংস্কার বাদ দিতে হবে। 70 থেকে 80% রুগী কিন্তু মেডিকেল চিকিৎসার ফলে কিন্তু সুস্থ হয়ে যায়। 70 থেকে 80% রুগী কী হয়, মেডিকেল সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারলে বাচ্চাগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। বাকি 20% যেটা, সেটা নিয়ে এখনও কিন্তু মেডিকেল রিসার্চ ঠিকমতো আগাতে পারতেছে না। 20% দেখা গেছে যে ইমিউনোথেরাপি দেওয়া হয়, অনেক সময় ফ্যাট খাবারগুলো খাওয়ার নিষেধ করা হয়। দেখা যাচ্ছে 90% ফ্যাট খাবারগুলোর সাথে আপনার খিচুনি জড়িত থাকে, যেমন ঘি, মাখন, বাটার, অনেক সময় দুধ, এই বা ফ্যাটি খাবারগুলা বাদ দিয়ে দেওয়া হয়। যেমন জাঙ্ক ফুডগুলা খাওয়া, অতিরিক্ত চকলেট, এই খাবারগুলা যেমন খাওয়া বাদ দিয়ে দেওয়া হয়, যেন বাচ্চার খিচুনির ইয়াটা যেন থাকে। শিশুর শরীরে হঠাৎ করে যদি তাপমাত্রা বেড়ে যায়, অনেক সময় অভিভাবকরা খিচুনি না ওঠা টের পান না, শিশুর জ্বর এসেছে। হ্যাঁ, একবার খিচুনি উঠে গেলে কিন্তু সেটি থামাবার কোনো উপায় নেই। তাই দেখা গেছে যখনই শিশুর শরীরে প্রচুর জ্বর আসবে, তাকে অবশ্যই টেম্পারেচার যেন কম থাকে, অবশ্যই পানি বা গোসল এভাবে টেম্পারেচার কম রাখতে হবে। হ্যাঁ, এবং সেটা সবসময় খেয়াল রাখতে হবে। দয়া করে বাসায় অবশ্যই থার্মোমিটার রাখবেন, ডিজিটাল অথবা ম্যানুয়াল, যে কোনো একটা থার্মোমিটার দিয়ে অবশ্যই কিছুক্ষণ পর বাচ্চার টেম্পারেচার মেপে নেবেন। হ্যাঁ, বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু বলে যে নর্মালি দেখা যাচ্ছে থার্মোমিটারে যদি 99 ওঠে, তাহলে ধরে নেবেন যে শিশুর জ্বর কিন্তু 100-এ চলে গেছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, মানে 1 ডিগ্রি বেশি সবসময় ধরে শিশু ট্রিটমেন্টটা করবেন। তারপরে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের কনসালটেশন নিয়ে ব্যাপারটা আরও জেনে নেবেন। খিচুনির পরে শিশুকে অবশ্যই বিশ্রামে রাখবেন, কোনো কারণে কোনোভাবে তাড়াহুড়া করে নিয়ে যাবেন না, আগে একটু রেস্ট দিয়ে তারপরে ডক্টরের কাছে নিয়ে যাবেন। উপসর্গগুলো ভালোভাবে খেয়াল করবেন যেন ডক্টরকে বলতে পারেন, না হলে নোট করে রাখবেন, কারণ ডক্টরের কাছে গেলে কিন্তু ডক্টর আপনাকে উপসর্গগুলোর কথা জিজ্ঞাসা করবে, যে কী হয়েছিল, কখন হয়েছিল, কীভাবে হয়েছিল, তার আগে কী করতেছিল বাচ্চা, কতক্ষণ ধরে ছিল, ডিউরেশনটা, সেটা কিন্তু জিজ্ঞাসা করবে। অবশ্যই যেন বাচ্চা আঘাত না পায়, এই কারণে অবশ্যই যেখানে বাচ্চাটাকে বিশ্রাম দিবেন সেখানে যেন অবশ্যই জায়গাটা হতে হয়, সেফ থাকে বাচ্চার জন্য। তারপর ওই সময় টিভি, মোবাইল এগুলো একটু বন্ধ রাখবেন। হ্যাঁ, স্কুলে যেতে কোনো বাধা নেই, এপিলেপসি বাচ্চাদের, তারা স্বাভাবিকভাবে স্কুলে আসা যাওয়া করতে পারবে। বিখ্যাত অনেক এরকম ব্যক্তি আছে, যেমন ভিনসেন্ট ভ্যান গগ আছে, বিজ্ঞানী সক্রেটিসের কথা সবাই জানি, ওনারও কিন্তু এপিলেপসি ছিল, উনি কিন্তু এপিলেপসি নিয়ে কিন্তু উনি একজন পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী হয়েছে। তো এইগুলো কোনো সমস্যা না। আসলে কী করা যাবে না, এবার আসেন কী করা যাবে না। খিচুনির সময় শিশুর মুখ শক্ত করে ধরে করানো যাবে না, এটা করানো যাবে না। হ্যাঁ, স্বাভাবিকভাবে ধরে রাখুন শিশুকে, জোরাজুরি করা যাবে না। শিশুর মুখে পানি বা কোনো ধরনের খাবার দেওয়া যাবে না ওই সময়। অবশ্যই অনেকে মনে করেন যে একটু পানি দিলে শিশুটা জ্ঞান ফিরবে, না, এটা করা যাবে না।
হ্যাঁ, তারপরে হলো বেঁধে রাখার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে খিঁচুনি উঠলে অনেক সময় জোর করে রশি দিয়ে এমন বেঁধে রাখে, এটা করা যাবে না। কয়েকজন মিলে চেপে রাখে বা অনেক মানুষ একাকার হয়ে অক্সিজেন সাপ্লাইটা কমিয়ে দেয়। দয়া করে ওইখানে গ্যাদারিংটা কমায় ফেলতে বলবেন, লোকজন সরাই যেতে বলবেন। ঘরের ভিতর থাকলে জানালাগুলো খুলে দিয়ে মানে ন্যাচারাল যেন সে বাতাস পায় সেটা এনশিওর করার চেষ্টা করবেন, রাদার দেন এই আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট থেকে। হ্যাঁ, ন্যাচারাল বাতাসটাকে তাকে দেওয়ার চেষ্টা করবেন। শরীর যদি কোনো কারণে নীল হয়ে যায় শিশুর শরীর, অবশ্যই তাহলে বুঝে যাবে যে তাকে অবশ্যই ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শিশুর শরীরটা যদি নীল হয়ে যায়, জ্ঞান না ফেরা পর্যন্ত কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। শিশু অসুস্থ হলে আরও দুর্বল হয়ে যেতে পারে। আবার ফাইব্রাল যে কনভালশনটা আছে সেটা কিন্তু জ্বরের সাথে যুক্ত। তার মানে আপনাকে বুঝতে হবে যে সেটা কি কনভালশন না খিঁচুনি। এই জিনিসগুলো আপনারা মেনে চললে আশা করি আপনারা শিশুটাকে এই ইপিলেপসি থেকে মুক্ত করতে পারবেন। এই জিনিসগুলা তাহলে আমরা আজকে যেটা জানলাম কি সিজারটা কি, কনভালশনটা কি, এপিলেপসিটা কি, এপিলেপসিটা হলে কি কি ধরনের লক্ষণ দেখা দেবে, এপিলেপসির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আজকে জানলাম। তারপরে এপিলেপসির কারণটা কি সেটাও আমরা জানলাম, এবং বাচ্চার এপিলেপসি হলে আমাদের কি করণীয় আসে বাবা মা হিসাবে, এবং কি কি ধরনের ক্ষতি হয় শিশুর আসলে, এবং কি কি ধরনের টেস্ট আছে এপিলেপসির সেটা সম্পর্কে জানলাম। এবং শেষে আমরা কিছু পরামর্শ আমরা সম্পর্কে জানলাম যে কী কী পরামর্শ আছে এবং কী কী করা যাবে, কী কী করা যাবে না। তো আজ সেই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।